আমরা ম্যাগনেটিজমের প্রথম চ্যাপ্টারের বা প্রথম পার্টের ক্লাসটা করা হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় পার্টের ক্লাস অর্থাৎ দ্বিতীয় অংশের ক্লাস আমরা শুরু করব। আমরা একেবারে সরাসরি বোর্ড ওয়ার্কে চলে যাব। চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম টপিকের এটা দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ম্যাগনেটিজম চৌম্বকত্ব পার্ট 2 বা সেকেন্ড ক্লাস। দেখো, আমরা আমাদের লোয়ার ক্লাসে মানে 7, 8 এই সমস্ত ক্লাসগুলোতে আমরা যেটা ম্যাগনেটিজম নিয়ে একটা কমন ইন্টারফেস বা ইন্টারপ্রিটেশন আমরা করেছি, যে একটা চৌম্বক পদার্থকে যখন চুম্বকে রূপান্তরিত করা হবে বা চৌম্বকে রূপান্তরিত আমরা করব, তখন তার মধ্যে যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলি একক স্পর্শ পদ্ধতি, যুগ্ম স্পর্শ পদ্ধতি বা তড়িৎ চুম্বকত্ব। এগুলো আমরা পড়েছি, সিঙ্গেল টাচ, ডাবল টাচ অর ইলেকট্রোম্যাগনেটিজম। এগুলো হচ্ছে পদ্ধতি যাতে একটি চৌম্বক পদার্থকে আমরা চুম্বকে রূপান্তরিত করতে পারি। আমাদের ক্লাস 12-এর যে চৌম্বকত্ব, আমরা একটু অ্যাডভান্স হয়েছি, অর্থাৎ এই জ্ঞানগুলো আমাদের আছে, এই ধারণাগুলো আমাদের আছে। অতএব আমরা নেক্সট স্টেপে ম্যাগনেটিজম সম্পর্কে আলোচনা এই অধ্যায়ে করব। তো ওয়েবার যখন অণুচুম্বক বা ম্যাগনেটিক মোল সম্পর্কে ধারণা দিয়েছিলেন, তারও পরবর্তীকালে আধুনিক চৌম্বকত্বের ক্ষেত্রে যে তত্ত্বটা আবিষ্কার হয় সেটা হচ্ছে ডোমেন তত্ত্ব। এখন তোমরা যেমন অঙ্ক করার সময় ডোমেন কথাটার সঙ্গে খুব পরিচয় পেয়েছো বা পরিচিত তোমরা। ডোমেন মানে একটা অঞ্চল। তাহলে একটা ম্যাগনেটিক সাবস্টেন্সকে কতগুলো অঞ্চলের সমষ্টি হিসাবে আমরা কল্পনা করতে পারি। তো যখন বাইরে থেকে কোনো চৌম্বকীকরণ বল প্রয়োগ করা হয় বা ম্যাগনেটাইজিং ফোর্স দেয়া হয়, তখন সেই অঞ্চলগুলি ধীরে ধীরে ওয়ান আফটার ওয়ান ম্যাগনেটিক প্রপার্টি গেইন করে, অর্থাৎ চৌম্বক ধর্ম লাভ করে, এবং তার ফলে অ্যাজ এ হোল সমস্ত পদার্থটি চুম্বকে পরিণত হয়। তো কনসেপ্টটা কিরকম না, এ ম্যাগনেটিক সাবস্টেন্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ কম্বিনেশন অফ ফিউ স্মল রিজিয়ন, ছোট ছোট অঞ্চলের সমষ্টি হিসাবে ধরা হয়। ইচ রিজিয়ন ইজ কল্ড ডোমেন। এদের প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় ডোমেন বা অঞ্চল। দ্য লেংথ অফ ইচ ডোমেন ইজ অ্যাবাউট 10⁻³ সেন্টিমিটার টু 10⁻⁻5 সেন্টিমিটার। এই ডোমেনগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য, অ্যাপ্রক্সিমেশন, যেটা 10⁻³ সেন্টিমিটার থেকে 10⁻⁻ সেন্টিমিটার, এবং ইচ ডোমেন কন্টেইন 10⁻12 টু 10⁻15 নাম্বার অফ মলিকিউলার ম্যাগনেট। প্রত্যেকটা ডোমেনের মধ্যে 10⁻12 থেকে 10⁻15 সংখ্যক অণুচুম্বক আছে। যখন ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করা হয়, when magnetizing force is applied, then the domains are magnetized one by one. তখন ডোমেনগুলো একে অপরের one by one, একটার পর একটা চুম্বকে পরিণত হয়। যেমন ধরো, এই ডায়াগ্রামটাতে বলা হয়েছে কি, এই ডায়াগ্রামটাকে দেখো কতগুলো ডোমেন বলা হয়েছে। এটা একটা ডোমেন, 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 ইনিউমারাস নাম্বার অফ ডোমেইনস থাকে। তাহলে এই ডোমেনগুলো যখন আমরা এক্সটার্নালি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন এই ডোমেনগুলো ধীরে 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 ধীরে, অর্থাৎ ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা চুম্বকে পরিণত হয়। এটা গেল ডোমেন তত্ত্ব। এইবার আমরা একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের যে কতগুলো বেসিক প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলোর সাহায্যে আমরা ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব সম্পর্কে ধারণা লাভ করি, বা তার মেজারমেন্টাল কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাপগত যে
পরিমাপগত যে বিষয়গুলি আছে সেগুলো চিন্তা ভাবনা করি। যেমন এটা অ্যাকচুয়ালি মেজারিং ফ্যাক্ট যে একটা ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব একে পরিমাপ করতে হবে, তার জন্য বিভিন্ন প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব পরের ধাপে। যেমন এখানে প্রথম যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা চুম্বকন তীব্রতা। দেখো, চুম্বকন তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন আমরা কাকে বলি না, আমরা বলি ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, অর্থাৎ প্রতি একক আয়তনে চৌম্বক ভ্রামককে, প্রতি একক আয়তনে চৌম্বক ভ্রামককে ম্যাগনেটিক মোমেন্ট বলে। যেমন আমরা তো ম্যাগনেটিক মোমেন্ট পড়ে এসেছি আগের ক্লাসে, যে এই একটা দণ্ডচুম্বক, তার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে এবং তার একটা ভলিউম আছে। তাহলে ভি ভলিউমের জন্য যদি ম্যাগনেটিক মোমেন্ট এ হয় তাহলে ইউনিট ভলিউমের জন্য কত, তো সেটা হচ্ছে এম বাই ভি। তো সেইটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তাহলে ধরো যে লেট দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ এ বার ম্যাগনেট or whatever be the magnet be m and its volume be v, এর আয়তন হচ্ছে v, তাহলে intensity of magnetization m by v, m এর ইউনিট হচ্ছে ampere meter square and volume has a unit of meter cube, so unit of I is ampere meter inverse. If the pole strength of the magnet be m, যদি চুম্বকের মেরু শক্তি হয় m and its length be l, এবং ইহার দৈর্ঘ্য হয় l, its cross sectional area be a, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় a, তাহলে I equal to ml divided by al। এখান থেকে এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে, সো আই ইকুয়াল টু এম বাই এ। সুতরাং এই চুম্বকন তীব্রতাকে আমরা আরো একভাবে ডিফাইন করতে পারি, ইট ইজ দ্য পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে চৌম্বক মেরু শক্তিকে আমরা চুম্বকন তীব্রতা বলে থাকি। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে এম বাই এ মানে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ বাই এরিয়া is called the intensity of magnetization। এটা একটা প্যারামিটার, কোনো একটা সাবস্টেন্সের ম্যাগনেটিক প্রপার্টি ডিটারমাইন করতে গেলে এই চুম্বকন তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন একটা ওয়ান অফ দ্য মেজর টুল, মানে একটা খুব উল্লেখযোগ্য রাশি। এবার এসো চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতা মানে কি? চৌম্বক ভেদ্যতা মানে যে ধরো কোনো একটা অঞ্চল বা কোনো একটা সাবস্টেন্স, সে গুড ম্যাগনেটিক সাবস্টেন্স মানে ভালো চৌম্বক পদার্থ, তাহলে সে কি করবে, সে আশেপাশের যত ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাবে সে চাইবে যে ওই সমস্ত লাইন্স অফ ফোর্স যেন তার মধ্যে দিয়ে যায়, কারণ সে তো গুড ম্যাগনেটিক সাবস্টেন্স হওয়ার জন্য সে চাইবে তার আশেপাশে যত ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আছে সেই সমস্ত লাইন্স অফ ফোর্স যেন ওই ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে দিয়ে যায়। তাহলে আমরা এইভাবে ডিফাইন করি দ্য রেশিও অফ লাইন্স অফ ইন্ডাকশন। তোমরা জানো যে লাইন্স অফ ফোর্স মানে যেটা শূন্য বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যায়, ওই লাইন্স অফ ফোর্স যখন মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে যায় দেন দে আর কল্ড লাইন্স অফ ইন্ডাকশন বা আবেশ রেখা। দ্য রেশিও অফ লাইন্স অফ ইন্ডাকশন পাসিং থ্রু unit area of a substance normally to the number of lines of force passing through unit area of air placed at that point normally is called magnetic permeability। অর্থাৎ কোনো একটা অঞ্চল যদি শূন্য স্থান থাকে তার মধ্য দিয়ে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে কয়টি বলরেখা যায় এবং তার বদলে যদি ওখানে কোনো একটা সাবস্টেন্স রাখি তাহলে তার মধ্য দিয়ে ওই একক ক্ষেত্রফলে লম্বভাবে যে কয়টি বলরেখা যায়, এই যে দুটো ফ্যাক্টর, অর্থাৎ অবভিয়াসলি যখনই সাবস্টেন্স রাখবো সে যদি গুড ম্যাগনেটিক সাবস্টেন্স হয় সে কিন্তু লাইন্স অফ ফোর্স গুলোকে তার নিজের মধ্য দিয়ে অতিক্রম করাবে, কিন্তু সে যদি ভালো ম্যাগনেটিক সাবস্টেন্স না হয় তাহলে কিন্তু লাইন্স অফ ফোর্স গুলো মুভ অ্যাওয়ে হয়ে যাবে। আমরা যখন পরে টাইপস অফ ম্যাগনেটিক সাবস্টেন্স আলোচনা করব তখন এটা আরো একটু ডিটেলসে আলোচনা করব। তো
সাবস্টেন্সের মধ্যে দিয়ে কটা লাইন্স অফ ফোর্স পারপেন্ডিকুলারলি যাচ্ছে পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আর ওই স্থানে যদি বায়ু থাকে বা শূন্য মাধ্যম থাকে তাহলে তার মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে, এদের যে অনুপাত, এই অনুপাতকে আমরা বলছি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা। ভেদ্যতার সঙ্গে দেখো বাংলায় যারা পড়ছো, ভেদ্যতার সঙ্গে একটা ভেদন কথাটা এসছে। ভেদন মানে ভেদ করা, অর্থাৎ যে ভালো ম্যাগনেটিক সাবস্টেন্স তার মধ্য দিয়ে অনেক সংখ্যক বলরেখা যাওয়ার চেষ্টা করবে, সে নিজে চাইবে যে অধিকাংশ বলরেখা যেন তার মধ্য দিয়ে যায়, এবং যেহেতু এই দুটোই একই ধরনের রাশির অনুপাত সেই জন্য এর কোনো একক নেই। এটা গেল চৌম্বকন ভেদ্যতা। এবার এসো চৌম্বকন প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কি না, দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, যেটা আমরা পড়ে এলাম ওই ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, সেই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এবং ইন্টেন্সিটি অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। এখন তোমরা বলতে পারো যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় মানে ওই শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা এর আগে ভেদ্যতা পড়তে গিয়ে পড়েছি, যে বায়ুস্থানের মধ্য দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি বলরেখা যায়, আর কোনো একটা সাবস্টেন্স থাকলে সেই সাবস্টেন্স বলরেখাগুলোকে টেনে নেয়। এখানে বলা হচ্ছে কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন অর্থাৎ চুম্বকন তীব্রতা ও প্রয়োগিত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুপাতকে আমরা বলি চৌম্বক প্রবণতা। লেট দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বি আই, যেটা আমরা পড়ে এলাম, অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বি এইচ, তাহলে কাই বা কে দিয়ে ডিফাইন করা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আই বাই এইচ, আর এর ইউনিট হবে কি অ্যাম্পিয়ার মিটার ইনভার্স আর টেসলা ইনভার্স। তবে এটা বলা দরকার যে যখন বায়ু মাধ্যম থাকে, বায়ু মাধ্যমে কে জিরো, কারণ বায়ু মাধ্যমে তো ওই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন তৈরি করা যায় না, বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনও জিরো হয়, তাহলে ইন এয়ার কে ইকুয়াল টু জিরো। এবার দেখো কতগুলো ফ্যাক্টস নিয়ে আলোচনা করি। এগুলো সাধারণত তোমাদের যা প্রশ্নের টাইপ বা এখনকার যে প্রশ্নের টাইপ তার মধ্যে অ্যাসারশন, রিজন বা তোমাদের যে বিবৃতি আর যুক্তি এরকম মূলক যে প্রশ্নগুলো থাকে সেইগুলোর জন্য কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে যে আউটকাম ফ্যাক্টস হবে সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখা দরকার। দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন এ ম্যাগনেটিক সাবস্টেন্স ইজ ডিউ টু টু ফ্যাক্টরস। একটা ম্যাগনেটিক সাবস্টেন্স হতে পারে, একটা লোহা হতে পারে, নিকেল হতে পারে, কোবাল্ট হতে পারে, যে ম্যাগনেটিক সাবস্টেন্স, একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা দুটো কারণে তৈরি হয়। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর মানে হচ্ছে ধরো এক্সটার্নাল ফ্যাক্টর মানে কারেন্ট হতে পারে, বা অর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেমন আমরা সিঙ্গেল টাচ, ডাবল টাচ এই সমস্ত যেসব বলা হয়েছে, ইট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা এক্সটার্নাল ফ্যাক্টর মানে বাইরে থেকে আমরা যেটা দিই সেখানে ডেফিনেটলি এটাকে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি ধরো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এখানে আমরা বলতে পারি কি যে এখানে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির কথা আমরা বলতে পারি। আর ইন্টারনাল ফ্যাক্টর মানে হচ্ছে ডিউ টু দ্য ডাইপোল অ্যালাইনমেন্ট অফ ম্যাগনেটিক সাবস্টেন্স ইজ কল্ড ম্যাগনেটাইজেশন। ডাইপোল অ্যালাইনমেন্ট মানে কি না, ডাইপোল অ্যালাইনমেন্ট মানে যেখানে ম্যাগনেটিক সাবস্টেন্সগুলো মানে ম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতর যে মলিকিউলার ম্যাগনেটগুলো থাকে তারা কতটা ম্যাগনেটিক প্রপার্টি পেতে উদ্গ্রীব, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কি কোনো বিরুদ্ধ বল আছে যে তারা নিজেরা ম্যাগনেট হতে চায় না। তারা যদি চায়, তার মানে দুটো ফ্যাক্টর ইনভলভ থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর যেটা আমরা বাইরে থেকে দিই, আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। যেমন মনে করো কোনো একটা পড়াশোনা করতে গেলে টিচার তোমাদের পড়াচ্ছেন, তো সেটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর। এখন স্টুডেন্টের যদি নিজের পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সেই দুটো ব্যাপার একসঙ্গে অ্যালাইড করলে তবেই কিন্তু তার একটা আউটকাম দেখতে পাওয়া যায়। বা এই যে আউটকাম দেখতে পাওয়া গেল, তার মানে
মানে দুটো ফ্যাক্টর। যদি ছাত্র পড়তেই না চায় তাহলে টিচার পড়িয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে কি বাইরে থেকে যেটা আমরা প্রয়োগ করি, আর ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে যে ডাইপোল অ্যালাইনমেন্ট, যে ডাইপোল তার মধ্যে যে অনুচুম্বকগুলো থাকে তারা নিজেদের কিভাবে সাজিয়ে নিয়েছে, তাহলে এই দুটো ফ্যাক্টর রেসপন্সিবল থাকে। এখানে মনে করো যে আমরা যদি মনে করি যে একটা ম্যাগনেটিক সাবস্টেন্স, তাকে একটা চৌম্বক ক্ষেত্র এইচ এর মধ্যে রাখা হয়েছে, দ্য টোটাল ম্যাগনেটিক ইন্ডাকশন মানে চৌম্বক মোট আবেশ সেটা কত? বি। ইন্ডাকশন ইন ভ্যাকুয়াম হচ্ছে বি0। ধরি একটি চৌম্বক পদার্থকে এইচ প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে রাখা হলো, মোট চৌম্বক আবেশ হচ্ছে বি, শূন্য মাধ্যমে আবেশ হলো বি0। তাহলে এই যে কোনো একটা যখন মেটেরিয়াল মিডিয়াম বলবো, মেটেরিয়াল মিডিয়াম মানে কোনো একটা মাধ্যম, সেখানে চৌম্বক আবেশ কত হবে? বি ইকুয়াল টু বি0 প্লাস বিএম। বি0 হচ্ছে শূন্য মাধ্যমে, আর বিএম হচ্ছে ওই মাধ্যম থেকে থাকার জন্য যার জন্য রেসপন্সিবল কে না অ্যালাইনমেন্ট অফ মলিকিউলার ম্যাগনেট, অনুচুম্বকগুলোর সজ্জা। তাহলে বি এর জায়গায় আমরা লিখতে পারছি মিউ এইচ, বি0 জায়গায় লিখতে পারছি মিউ0 এইচ, আর বিএম এর জায়গায় লিখতে পারছি মিউ0 ইন্টু আই। মিউ0 দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে মিউ বাই মিউ0 ইকুয়াল টু 1 প্লাস আই বাই এইচ। তাহলে মিউ বাই মিউ0 ইকুয়াল টু 1 প্লাস কে, কারণ এটা সাসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতার এটা হচ্ছে কি। তাহলে এই যে মিউ বাই মিউ0 বলে যে টার্মটা আসছে সেটাকে আমরা বলছি কি না রিলেটিভ পারমিয়াবিলিটি বা আপেক্ষিক ভেদ্যতা, সেটা ইকুয়াল টু কত? 1 প্লাস কে। তাহলে এই যে সম্পর্কটা, এই যে রিলেশনটা, এটা কোয়াইট ইম্পর্টেন্ট বা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, যে কোনো একটা ম্যাগনেটিক সাবস্টেন্স বা কোনো একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যে ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করে তার জন্য এই ফর্মুলাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, ম্যাগনেটিক রিটেনটিভিটি অ্যান্ড কোরিসিভিটি, চৌম্বক ধারণশীলতা ও নিগ্রাহিতা, এটা বুঝতে গেলে আমাদের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমাদের মনের মধ্যে রাখতে হবে। ধরো একটা বাটিতে কিছু সংখ্যক আলপিন আছে, আলপিন মানে যেগুলো ওই লোহার তৈরি আলপিন, তার ওই আলপিনের যে পাত্রটা ওর খুব কাছাকাছি তুমি একটা ম্যাগনেটের পোল নিয়ে এলে, বা এরকম হলো যে তুমি একটা বার ম্যাগনেটের একটা পোল তুমি একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের কাছে রাখা হলো, মানে the pole of a bar magnet is placed very near to a magnetic substance. তো আমরা জানি কি নিয়ারার এন্ডে অপোজিট পোল আর ফার এন্ডে সিমিলার পোল তৈরি হয় ডিউ টু ম্যাগনেটিক ইন্ডাকশন। তো এখন আমরা কি করলাম, বেশ কিছু আলপিন ওই ম্যাগনেটিক সাবস্টেন্সটার একটা পোলের মানে যেটা নিয়ারার পোল আছে তার কাছেই রাখলাম। ফার পোলেও রাখলে হয়, তো আমরা নিয়ারার পোলে রাখলাম। যেই নিয়ারার পোলে রাখবো তখন আমরা দেখবো কি না ওই যে ম্যাগনেটিক সাবস্টেন্সটার যে পোল তার মধ্যে নীলগুলো ওই আলপিনগুলো অ্যাট্রাক্ট করে গেছে, মানে ওগুলো ওই পোল থেকে ঝুলছে। এখন আমরা যদি ওই এক্সটার্নাল পোলটাকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মানে এক্সটার্নাল পোলটাকে যদি সরিয়ে নিয়ে যাই, তাহলে আমরা এক্সপেক্ট করব যে ওই যে সাবস্টেন্সটা, ওই যে ম্যাগনেটিক সাবস্টেন্সটা তার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ করেছিল সেই ডেভেলপ ফিল্ডটা পুরো নষ্ট হয়ে যাবে, তার মানে তার চৌম্বকত্ব নষ্ট হয়ে যাবে। তো সেখানে যে আলপিনগুলো ছিল সেই আলপিনগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। কিন্তু তা হয় না। আমরা দেখি হয়তো 20টা আলপিন লেগেছিল, কিন্তু তার থেকে 20টা আলপিনই খুলে পড়ে যাবে না, হয়তো দেখা যাবে 10টা আলপিন খুলে পড়ে গেছে, 3টে বা 4টে আলপিন পড়ে রয়েছে, 15টা আলপিন খুলে পড়ে গেছে, 5টা আলপিন রয়েছে। তার মানে ওই ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যখন আমরা এক্সটার্নাল ফিল্ডকে সরিয়ে নিয়ে এলাম, তখন ওই ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম রয়ে গেল। এই যে রয়ে গেল মানে ধারণ করে নিল, অর্থাৎ রিটেন করলো, ম্যাগনেটিক প্রপার্টি রয়ে গেল, এই প্রপার্টিটাকেই আমরা বলি ম্যাগনেটের রিটেনটিভিটি। এখন ওই যে পিনগুলো লেগে আছে ওই পিনগুলোকে যদি তুমি খুলতে চাও তাহলে কি করতে পারো, একটা পদ্ধতি আছে, তুমি টেনে খুলে নিতে পারো।
দ্যাট ইউ ক্যান ডু। এলস আদারওয়াইজ তুমি কি করলে, যদি তুমি প্রথমে এন পোল এনে থাকো, তুমি একটা এস পোলকে নিয়ে এলে, এস পোলকে নিয়ে এসে তুমি কি করলে, তুমি ওই ইনডিউসড পোলটার সামনে রাখলে, ইনডিউসড পোলটার সামনে রাখলেই তুমি দেখবে রাখার সঙ্গে সঙ্গে ওই যে অল্প বিস্তর যে নেলগুলো ছিল সেগুলো লেগেছিল, সেগুলো ঝুপ করে নিচের দিকে পড়ে যাবে। কিন্তু তুমি যদি বেশি সময় রাখো, তাহলে বেশি সময় রাখলে কি হবে, এই এস পোল আবার ওই নিয়ারার এন্ডে একটা অন্য পোল মানে এন পোল তৈরি করবে। ওই এন পোলের আকর্ষণের জন্য আবার আলপিন গুলো কিন্তু জাম্প মেরে ওকে মানে ওর কাছে চলে যাবে। তাহলে আমরা বলবো যে ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজম, যার জন্য ওই অল্প কটা পিন ঝুলেছিল, তাকে রিমুভ করার জন্য একটা অপোজিট পোল দিতে, অপোজিট ফিল্ড দিতে হবে, বাট which is just sufficient to destroy the retentive field। মানে যে ফিল্ডটা ধরে রেখেছিল, রিটেইন করে রেখেছিল, তাকে ডিস্ট্রয় করার জন্য ঠিক অপোজিট, যতটা মানের অপোজিট দেওয়া দরকার, যতটা ফিল্ড দিলে ওই ঝুলন্ত টুকু পড়ে যাবে, ততটুকুকেই আমরা বলি কোরহিসিভ ফিল্ড বা নিগ্রাহিতা ক্ষেত্র। কোরহিসিভ ফিল্ড বা নিগ্রাহিতা ক্ষেত্র। একটা হচ্ছে ধারণশীলতা, নিগ্রাহিতা মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, সিম্পল তাড়িয়ে দেওয়া। তাহলে যে অপোজিট ফিল্ড অ্যাপ্লাই করলে আমরা রিটেনটিভ ফিল্ডটাকে পুরো তাড়িয়ে দিতে পারবো, কিন্তু সেটা বেশিক্ষণ দেওয়া যাবে না। বেশিক্ষণ দিলে কি হবে, আবার ওখানে একটা পোল তৈরি হয়ে যাবে, আবার ওটা অ্যাট্রাক্ট করবে। তাহলে এটাকে একবার একটু সাম আপ করে নি। when a magnetic substance is kept in a magnetic field, যখন একটা চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, then the magnetic substance is magnetized, তখন চৌম্বক পদার্থটি চুম্বকিত হয়। when the applied magnetic field is removed, যখন প্রয়োগিত চৌম্বক ক্ষেত্রকে সরিয়ে নেওয়া হয়, then some magnetic property remains in the magnetic substance, তখন চৌম্বক পদার্থের মধ্যে কিছু পরিমাণ চৌম্বক ধর্ম রয়ে যায়। This is called residual magnetism, একে বলা হয় অবশিষ্ট চুম্বকত্ব। and the property is called retentivity, এবং ধর্মটিকে বলা হয় ধারণশীলতা। if the reverse field is applied, যদি একটা বিপরীত ক্ষেত্র প্রয়োগ করা হয়, which is just sufficient, this phrase is very important, just sufficient, যা বিপরীত মানের ক্ষেত্র প্রয়োগ করা হয়, যা ঠিক বা সঠিকভাবে, which is just sufficient, যা যথেষ্ট আর কি, যথেষ্ট to completely destroy the residual magnetism, অবশিষ্ট চৌম্বকত্বকে নষ্ট করে দেয়, তাকেই আমরা বলি কোরহিসিভিটি বা নিগ্রাহিতা। তাহলে বিপরীত মানের বা বিপরীত মানের ক্ষেত্র প্রয়োগ করব, যা ঠিক ওই ক্ষেত্রটাকে মানে রিটেনটিভ ক্ষেত্রটাকে নষ্ট করিয়ে দেয়। if this continues, then a loop is observed, যদি এই প্রক্রিয়াটা, অর্থাৎ একবার ম্যাগনেট একবার ডিম্যাগনেট, আবার ম্যাগনেট আবার ডিম্যাগনেট, আবার ম্যাগনেট আবার ডিম্যাগনেট, যদি এটা করা হয়, তবে একটা লুপ স্ট্রাকচার গ্রাফ লক্ষ্য করা যায়। এই গ্রাফটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। যদি এই প্রক্রিয়াটি ধারাবাহিক হয়, তবে একটি লুপ লক্ষ্য করা যায়, তাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। চলো দেখি আমরা হিস্টেরিসিস লুপটা কিরকম দেখতে হয়। হিস্টেরিসিস লুপটা এইরকম দেখতে হয়, একটা আম পাতা টাইপের গ্রাফ দেখতে হয়। এর কি ফ্যাক্টর আমাদের সিলেবাসে আছে, হিস্টেরিসিস লুপ বা I/H লুপ, এই লুপটার ক্যারেক্টারিস্টিক পড়তে, এর ক্যালকুলেশন আমাদের সিলেবাসে নেই। দ্য লুপ রিপ্রেজেন্টস দ্য ল্যাগিং বিহাইন্ড I and H, I এবং H এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স টাইপের একটা দশার পার্থক্য হয়, ল্যাগিং, একজন আরেকজনের থেকে আগু পিছু করে, এই ল্যাগিংটাকে রিপ্রেজেন্ট করে এই হিস্টেরিসিস লুপ। চলো হিস্টেরিসিস লুপটা আগে আমরা জেনে নিই, তারপরে প্রপার্টিগুলো দেখব। ধরো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আছে 0, মানে এই পয়েন্টে আছে। এবার তুমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বাড়াও, গ্রাফ বাড়ছে 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 বাড়ছে, এখানে গিয়ে এই যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট হয়ে গেল। কেন না, ম্যাগনেটিক স্যাচুরেশন এসে গেল। যে তুমি আর যতই না অ্যাপ্লাইড ফিল্ড দাও না কেন, যতই অ্যাপ্লাইড ফিল্ড দাও না কেন, তার আর চৌম্বকত্ব বাড়বে না, অর্থাৎ স্যাচুরেশন এসে গেছে।
এইবার তুমি কি করছো, তুমি অ্যাপ্লাইড ফিল্ডটাকে ধীরে ধীরে কমাচ্ছ, মানে এই তো অ্যাপ্লাইড ফিল্ডটাকে ধীরে ধীরে কমাচ্ছ। তাহলে তুমি কি এক্সপেক্ট করবে যে গ্রাফটা যেমন ওই এখান থেকে এখানে উঠেছিল তেমন গ্রাফটা এখান থেকে নেমে এসে অ্যাপ্লাইড ফিল্ড জিরো, ইনডিউসড ফিল্ডও জিরো, অর্থাৎ রেসিডুয়াল ম্যাগনেটিজমের কোনো গল্প নেই। কিন্তু যখন আমরা অ্যাপ্লাইড ফিল্ডকে কমাবো, কমাতে যখন অ্যাপ্লাইড ফিল্ড জিরো হলো, দেখো তখনও তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়ে গেল। তার মানে দিস ওয়ান ইজ দ্য রিটেনটিভ ফিল্ড। এই যে এইটুকু হলো রিটেনটিভ ফিল্ড। ফাইন, বোঝা গেল রিটেনটিভ ফিল্ড। এবার কি করছি আমি, না এই যে অ্যাপ্লাইড ফিল্ড জিরো হয়ে গেছে, তখনও একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে। এবার অ্যাপ্লাইড ফিল্ডকে আমি নেগেটিভ করছি, মানে উল্টো দিকে বাড়াচ্ছি। দেখো অ্যাপ্লাইড ফিল্ডকে নেগেটিভ বাড়াচ্ছি, বাড়াতে একটা পয়েন্টে এসে গিয়ে দেখো ইনডিউসড ফিল্ড জিরো হয়ে গেল। এই যে এই পয়েন্টটা ইনডিউসড ফিল্ড জিরো হয়ে গেল। তাহলে এই অরিজিন থেকে এই এতটা ডিস্টেন্স, এটাকে আমরা বলছি কোরহিসিভ ফিল্ড বা নিগ্রাহিতা চৌম্বক ক্ষেত্র। তাহলে এই প্রক্রিয়াটা যদি কন্টিনিউয়াস করা হয়, অর্থাৎ ম্যাগনেট এবং ডিম্যাগনেট করা যায়, তাহলে এইরকম একটা লুপ লক্ষ্য করা যায়। মানে অনেকটা সাইক্লিক প্রসেস, যেমন আমরা থার্মোডায়নামিক্সে পড়েছিলাম একটা সাইক্লিক প্রসেস, তেমনি একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এরকম একটা লুপ লক্ষ্য করা যায়। এই লুপটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। I do not retrace its path when H is reversed. তাহলে আমরা কি বললাম, যে এই গ্রাফটা একবারই যাবে। দেখো এই গ্রাফটার একটা ডিরেকশন আছে, অ্যারো হেড আছে। এ কখনোই যখন অ্যাপ্লাইড ফিল্ডকে কমানো হবে, এ কখনোই সেটাকে রিট্রেস করতে পারবে না। The value of I is not unique for unique H. Instead, that is depends on the previous history of the sample. মানে এই আই এর গ্রাফটা সবসময় অ্যাপ্লাইড ফিল্ডের জন্য একই সাবস্টেন্সের জন্য একই রকম ভাবে হবে না, এটা হবে না। অর্থাৎ এই গ্রাফটা যে একই রকম ভাবে বাড়বে, একই রকম ভাবে কমবে, এরকম হবে না। ইট ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস হিস্ট্রি। মানে ওই সাবস্টেন্সটাকে যদি বারংবার ম্যাগনেটে কনভার্ট করা হয়, বারংবার ম্যাগনেট ডিম্যাগনেটাইজড করা হয়, তাহলে ডেফিনেট ওয়েতে ওর মধ্যে একটা ইনবিল্ট ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করে যাবে, গ্রো করে যাবে। তাহলে সেক্ষেত্রে সেই জন্য আইটা যে সবসময় এইচ এর সঙ্গে একই প্যারামিটারে একই নিয়মে থাকবে তা কিন্তু হবে না। The area of the hysteresis loop is proportional to the energy wasted per unit volume of one cycle of magnetization and demagnetization. এখন তোমরা ছোটবেলায় পড়েছিলে যে একটা চুম্বককে যদি বারবার চুম্বকিত এবং বিচুম্বকিত করা হয়, ম্যাগনেটাইজড অর ডিম্যাগনেটাইজড করা যায়, তাহলে ম্যাগনেটের মধ্যে একটি তাপ শক্তি উৎপন্ন হয়, হিট এনার্জি তৈরি হয়। তেমনি এখানেও বলা হয়েছে যে যদি তুমি একটা ম্যাগনেটিক সাবস্টেন্সকে বারবার ম্যাগনেটাইজড এবং ডিম্যাগনেটাইজড করো, তাহলে প্রচুর পরিমাণ শক্তির অপচয় হয়। এবং এই যে শক্তির অপচয়, এটা তুমি কি করে বের করবে? এটা তুমি এই যে গোটা হিস্টেরিসিস লুপটা বেরোলো, এই লুপটার এরিয়া বের করবে। তোমরা কার্ভ, এরিয়া অফ এ কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা তোমরা জানো, বা তোমরা হয়তো সেমিস্টার 4-এ পড়বে যে গ্রাফ আমরা তো করেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা বিভিন্ন গ্রাফ করেছিলাম না, গ্রাফের আন্ডারে যে এরিয়া বের করেছিলাম, ঠিক একই রকম ভাবে এই যে হিস্টেরিসিস লুপ, এই লুপটা একটা এরিয়া ফর্ম করে। বাই ক্যালকুলাস মেথড উই ক্যান calculate the area of the loop, এবং এই যে area of the loop, that is the wastage of energy. This property is observed only for ferromagnetic substance. Ferromagnetic মানে একদম মানে সব থেকে ভালো ম্যাগনেটিক সাবস্টেন্স, তার ক্ষেত্রে এই প্রপার্টিটা লক্ষ্য করা যায়, বাকি অন্য কোনো এলিমেন্টের ক্ষেত্রে দেখা যায় না। এবার দেখো এই যে হিস্টেরিসিস লুপ, আমি দুটো ছবি তোমাদের এঁকে দিয়েছি। দেখো একটা রোগা সোগা লুপ, একটা মোটা সোটা লুপ। এই যে steel generally exhibit a larger hysteresis loop. দেখো স্টিলের যে hysteresis loopটা, it is a fatigue loop, মানে মোটা লুপ। তাহলে স্টিল কি না, স্টিল তো জানো যে এ পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয়, এর সহজে ম্যাগনেটিজমকে তাড়ানো যায় না, এই জন্য এর লুপটা অনেক ফ্যাটিক হয়। whereas সফট আয়রন যেটা
দিয়ে ধরো ইলেকট্রিক বেল তৈরি হয়, মানে এর সহজে ম্যাগনেট করাও যায়, আবার একে ডিম্যাগনেটাইজও করা যায়। তাহলে এই ধরনের যে সাবস্টেন্সগুলো, এই ধরনের সাবস্টেন্সগুলোর লুপ কিন্তু অনেক সরু হবে। তাহলে হাই কোরিসিভিটি, যাদের কোরিসিভিটি খুব হাই, অর্থাৎ কোরিসিভিটি মানে নিগ্রাহিতা, এবং হাই রিটেনটিভিটি যাদের ধারণশীলতাও অনেক বেশি, কোরিসিভিটিও উঁচু বা বেশি আর রিটেনটিভিটিও বেশি, তাদের ক্ষেত্রে এই হিস্টেরিসিস লুপটা ফ্যাটিক হবে। অর্থাৎ যাদের হাই কোরিসিভিটি, উচ্চ নিগ্রাহিতা এবং উচ্চ ধারণশীলতা, তারা স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট তৈরিতে ব্যবহৃত হবে। এবার আমরা যে টপিকটাই এসছি সেটা কি না, অরিজিন অফ প্ল্যানেটারি ম্যাগনেটিজম। দেখো, এটা পড়তে গিয়ে আমরা ছোটবেলাতেও পড়েছি অনেক, যে একটা বাগান আছে, বাগানের মধ্যে লোহার কিছু রেলিং মাটির নিচে পোঁতা আছে, দীর্ঘদিন ধরে পোঁতা আছে, তো তার মধ্যে একটা পোলারিটি ডেভেলপ করলো, আমরা দেখেছি। তো সাধারণত আমরা বলি যে কোনো একটা প্ল্যানেট বা গ্রহ, মনে করো পৃথিবী ধরে নিই যদি, তাহলে পৃথিবীর মধ্যে লোহা টোহা আছে, এই লোহাগুলো ম্যাগনেট হয়েছে এবং এদের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে, এইরকম ভাবে আমরা বলি। কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এই যে পৃথিবীর মধ্যে যে মেটেরিয়ালটা থাকে, সেই পৃথিবীর মধ্যে তো টেম্পারেচার ভেরি হাই, তার মানে ওখানে লোহা থাকবে কি, লোহা গলে একদম লিকুইড হয়ে গেছে। তো পৃথিবীর মধ্যে টেম্পারেচার অনেক হাই হওয়ার জন্য সেখানে যে মেটাল থাকে সেগুলো তারা গলে যায়। তাহলে গলে গেলে কি হয়, মানে একদম মেল্টিং কন্ডিশনে থাকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিউ টু দ্য রোটেটিং মেটালিক আয়ন, কারণ প্ল্যানেট ঘুরছে, প্ল্যানেটের মধ্যে যে মেটাল আয়নগুলো যেগুলো লিকুইড ফর্মে আছে তারাও ঘুরছে, ইজ মেনলি আয়রন অ্যান্ড নিকেল। This approach quite accepted as moon has no metallic fluid, চাঁদের কোনো মেটালিক ফ্লুইড নেই, সেই জন্য চাঁদের কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। The rotational speed of ভেনাসের রোটেশনাল স্পিড অনেক, ভেনাস একটা গ্রহ, তোমরা জানো ভেনাস একটা গ্রহ, তার রোটেশনাল স্পিড মানে ভেনাস মানে শুক্র গ্রহ, তার রোটেশনাল স্পিড অনেক কম হয়, সেজন্য লেসার কারেন্ট ইজ প্রডিউস, সো ম্যাগনেটিক এফেক্ট ইজ লো। ভেনাসের ম্যাগনেটিক এফেক্ট লো। কিন্তু জুপিটার মানে বৃহস্পতি, তার রোটেশনাল স্পিড অনেক বেশি, সো এ অনেক বেশি কারেন্ট তৈরি করে, সেই জন্য ওই জুপিটার বা বৃহস্পতিতে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা অনেক বেশি হয়। এই যে লিকুইড বা মোল্টেন ফর্ম অফ মেটাল আয়ন্স আর রেসপন্সিবল ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ প্ল্যানেট, এই থিওরিটা যথেষ্ট অ্যাকসেপ্টেবল একটা থিওরি। এবার দেখো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ অফ আর্থস ম্যাগনেটিজম, ভূচুম্বকত্বের মৌলিক রাশি। ভূচুম্বকত্বের মৌলিক রাশি কি? প্রথম যে রাশিটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ। যখন একটা দণ্ডচুম্বককে আমরা সুতো দিয়ে বাঁধি, তখন আমাদের মনে হয় যে দণ্ডচুম্বকটা অনুভূমিক ভাবে আছে, কিন্তু অ্যাকচুয়ালি দণ্ডচুম্বকটা অনুভূমিক ভাবে থাকে না। এই যদি ধরো একটা অনুভূমিক রেখা হয়, দণ্ডচুম্বককে যখন আমি দড়ি দিয়ে বাঁধি, তখন দণ্ডচুম্বক একটা সার্টেন অ্যাঙ্গেল করে থাকে, যদিও অ্যাঙ্গেলটার মান এত ছোট হয় যেটা আমরা যে অঞ্চলটায় থাকি সেখানে, সেই অঞ্চলে গেলে এই থিটার ভ্যালুটা আমরা এত ছোট হয় বা ম্যাগনেটটাও এত ছোট হয় যে এই থিটাটাকে আমরা খালি চোখে হয়তো অবজার্ভ করতে পারি না, বাট ইনস্ট্রুমেন্ট অবজারভেশনে, যন্ত্রের সাহায্যে অবজার্ভ করলে কিন্তু এই থিটাটাকে আমরা মেজার করতে পারি। তাহলে বলা যায় কি যে কোনো একটা স্থানে এই যে ম্যাগনেটটা যে বেঁকে আছে, এই দিকে রয়েছে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অফ আর্থ, আর এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে লব্ধি প্রাবল্য এবং তার অনুভূমিক উপাংশের মধ্যে যে কোণ থাকে তাকে বলা হয় বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অফ আর্থ ম্যাগনেটিজম অ্যান্ড দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ।
নেক্সট আসছে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। দেখো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন এর কনসেপ্টটা আমাদের সেই একদম ছোটবেলা থেকেই আছে। কি আছে না, আমরা বলেছি যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু, the poles, north poles and south pole are not exactly magnetic, north pole and south pole এটা 5 point something degree হেলে থাকে। At a particular place, the angle between magnetic meridian and the geographic meridian is called angle of declination বা বিচ্যুতি কোণ বলা হয়। কোনো একটি নির্দিষ্ট স্থানে চৌম্বক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বিচ্যুতি কোণ বলে। ধরো এই যে একটা প্লেন, এই প্লেনটাকে আমরা বলেছি জিওগ্রাফিক মেরিডিয়ান। এই যে ব্লু কালারের যে ছবিটা আর পিঙ্ক কালারের যে ছবি প্লেনটা, সেই প্লেনটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। এখন একটা চুম্বক শলাকা বা একটা ম্যাগনেটিক নিডল সে কোথায় থাকবে? ম্যাগনেটিক মেরিডিয়ানে থাকবে। তো আমরা ধরলাম যে এই যে চুম্বক শলাকাটা ও ম্যাগনেটিক মেরিডিয়ানে রয়েছে এবং ম্যাগনেটিক মেরিডিয়ানে সেই কি করছে? একটা অ্যাঙ্গেল করছে থিটা। তাহলে এই যে আই অর্থাৎ চুম্বক শলাকাটা যখন এদিকে আছে তখন সে একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে ভি। তাহলে এই যে এইচ ইকুয়াল টু আই কস থিটা আর ভি ইকুয়াল টু আই সাইন থিটা। তাহলে এইচ আর ভি আমরা পেয়ে গেলাম। এবার মনে করো এই যে প্লেনটা অর্থাৎ এই যে ম্যাগনেটিক মেরিডিয়ান আর এটা হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানে হরাইজন্টাল কম্পোনেন্ট এইচ আর ম্যাগনেটিক আর জিওগ্রাফিক এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা। তাহলে এই কম্পোনেন্টটা হবে কি? এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ কস ডেল্টা। কিন্তু এই দুটো প্লেনের ক্ষেত্রেই ভার্টিক্যাল অ্যাক্সিসটা সেম। তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালুটা যা হবে, জিওগ্রাফিক মেরিডিয়ানেও ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালুটা তাই হবে। তাহলে দেখো যদি ম্যাগনেটের টোটাল ইন্টেন্সিটি হয় আই, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট আই কস থিটা এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে আই সাইন থিটা। তাহলে টোটাল ইন্টেন্সিটি কত হবে? একটা সাইন আর একটা কস স্কোয়ার করলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1। তাহলে রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর ট্যান থিটা ইকুয়াল টু ভি বাই এইচ। ইন জিওগ্রাফিক মেরিডিয়ান চৌম্বক মধ্যতলে হরাইজন্টাল কম্পোনেন্ট কি বললাম? এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ কস ডেল্টা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু রিমেন্স আনচেঞ্জড, মানে ভি ড্যাশ আর ভি এরা কিন্তু সমান থেকে যায়। আর থার্ড যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেটা কি না, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড, ভূচুম্বকত্বের অনুভূমিক প্রাবল্য। ভূচুম্বকত্বের অনুভূমিক প্রাবল্য নতুন করে আর বলার কিছু নেই। ভূচুম্বকত্বের যে মোট প্রাবল্য তার অনুভূমিক উপাংশকে আমরা ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ বলে থাকি। বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ সম্পর্কে কতগুলো কথা বলা যায় না, বলা যায় যে ধরো মেরুতে বিনতি কোণের মান 90 ডিগ্রি, মানে মেরুতে যদি একটা চুম্বককে অনুভূমিকভাবে টাঙানো হয় তাহলে চুম্বকটা একদম সোজা খাড়াই হয়ে থাকবে, লম্বি হয়ে থাকবে। অ্যাট ইকুয়েটর ইট ইজ 0 ডিগ্রি। অ্যাট 45 ডিগ্রি ল্যাটিটিউড দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অ্যান্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল রিমেন কনস্ট্যান্ট, কারণ cos 45 মানে হচ্ছে 1/√2 আর sin 45 মানে হচ্ছে 1/√2। ইন ডিফারেন্ট ভার্টিক্যাল প্লেনস, এটা খুব জানার দরকার বা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো আমরা ডিপ পড়লাম, ডিক্লিনেশন পড়লাম আর হরাইজন্টাল কম্পোনেন্ট পড়লাম। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি দোষ করলো? ভার্টিক্যাল কম্পোনেন্টটাও পড়ার দরকার ছিল, ফান্ডামেন্টাল quantities of earth magnetism. In different vertical planes, although the horizontal component of earth's magnetic field are different, but the vertical component remain constant. আমরা দেখলাম যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা বিভিন্ন উল্লম্ব তলে ভার্টিক্যাল প্লেনে কনস্ট্যান্ট থাকে। তাহলে কনস্ট্যান্ট থাকার জন্য এটা আর মৌলিক রাশি মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয় যে এক একটা প্লেনে এক এক রকম করে তার ভ্যালু হবে। সবকটা প্লেনেই ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম এবং সবকটা প্লেনে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম থাকার জন্য যে ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমরা ভূচুম্বকত্বের মৌলিক রাশি হিসেবে গ্রহণ করি না। এইবার দেখো ম্যাগনেটিক মেটেরিয়াল সম্পর্কে আমাদের পড়াটা আরম্ভ করতে হবে।
নাও ম্যাগনেটিক মেটেরিয়াল সব থেকে খারাপ দিয়ে শুরু করা যাক। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তিরস্চৌম্বক পদার্থ, সব থেকে খারাপ ম্যাগনেটিক মেটেরিয়াল। সব থেকে ভালো ফেরো, তারপর প্যারা, এবং সব থেকে খারাপ হচ্ছে ডায়া। দেখো, একটা ম্যাগনেটিক সাবস্টেন্সকে বুঝতে গেলে অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো জানা দরকার। যেমন আমরা তো পড়ে এলাম যে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এইগুলো হচ্ছে ম্যাগনেটিক প্যারামিটার। যেমন ধরো পড়লাম কোরিসিভিটি, যেমন পড়লাম রিটেনটিভিটি, ধারণশীলতা, নিগ্রাহিতা, চৌম্বক ভেদ্যতা, চৌম্বক প্রবণতা, এই যে এত কিছু পড়ে এলাম, এগুলো হচ্ছে প্যারামিটার। এই সমস্ত প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা চৌম্বক পদার্থকে আলাদা করি। এখন যেমন ধরো একজন স্টুডেন্ট, সে ফিজিক্সে ভালো পেয়েছে, ম্যাথসে ভালো পেয়েছে, কেমিস্ট্রিতে ভালো পেয়েছে, বায়োসায়েন্সে বা স্ট্যাটিস্টিক্স থাকলে সেখানে ভালো পেয়েছে, বাংলা ইংরেজি তে ভালো পেয়েছে, সব মিলিয়ে সে যদি পায় তাহলে তার ওভারঅল রেজাল্টটা ভালো হবে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন প্যারামিটার, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো হচ্ছে তার প্যারামিটার। এই প্যারামিটারের উপর বেস করেই আমরা বলছি যে আচ্ছা এই ভালো রেজাল্ট করেছে। তাহলে এই যে প্যারামিটার কথাটা বলা হচ্ছে, প্যারামিটারের সাহায্যে আমরা কি করি না, ম্যাগনেটিক সাবস্টেন্সের বিচার করি। তাহলে দেখো, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ম্যাগনেটিক সাবস্টেন্সের গল্পটা কিরকম না, ইন ম্যাগনেটিক সাবস্টেন্স the magnetic moment due to all electrons in the atom cancel each other. আচ্ছা, এখানে কি বিষয়টা কি না, এই যে ইলেকট্রনগুলো কি করছে, ইলেকট্রনগুলোর মধ্যে স্পিন আছে। তোমরা কোয়ান্টাম নাম্বার শিখেছো, কেমিস্ট্রিতে শিখেছো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। তো আমাদের এখানে ফিজিক্সে এই লজিকটা, এই মানে ম্যাগনেটিক প্রপার্টি বোঝার জন্য যে কোয়ান্টাম নাম্বারটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক্স কোয়ান্টাম নাম্বার, এই যে স্পিন থেকে আসে ম্যাগনেটিক ধাপগুলো কি, প্রথমে প্রিন্সিপাল, তারপর অ্যাজিমুথাল, তারপরে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপর স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে তুমি নিচ থেকে আসো, ইলেকট্রনের স্পিনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তৈরি হয়। তো যাই হোক, দ্যাট কিপ অ্যাপার্ট, ওটাকে আলাদা করে রাখো। এবার আমরা তাহলে কি বলছি যে অল ইলেকট্রন, সমস্ত ইলেকট্রনগুলো যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে তারা কি করে, তারা একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য the net magnetic moment of the atom is zero. The net magnetic moment of the atom is zero. দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিই। যেমন ধরো নাইট্রোজেন, এই যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কটা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। 7টা যদি থাকে তাহলে ফার্স্ট সেলে কটা থাকছে, ফার্স্ট সেলে থাকছে 2টো, তাহলে রয়ে যাচ্ছে আমার কটা, 5টা। সেকেন্ড সেলে কটা থাকছে, 2টো, মানে 1s2, 2s2, 2p3। এখন পি এর মধ্যে, 2pর মধ্যে 3টে ইলেকট্রন ঢুকছে। এবার 3টে ইলেকট্রন, তোমাদের যারা বা কেমিস্ট্রিতে তোমরা আমার থেকে অনেক বেশি জানো, সেখানে ওই পি সেলের মধ্যে 3টে ঘর আছে, ছোট ছোট 3টে ঘর। সেখানে প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন আগে ঢুকবে। ইলেকট্রন এই নয় যে প্রথম 2টো ইলেকট্রন গিয়ে একটা ঘরে হিট করবে, না, এখানে যেহেতু 3টে ঘর আছে, 1 নম্বর ঘরে একটা ইলেকট্রন, 2 নম্বর ঘরে একটা ইলেকট্রন, 3 নম্বর ঘরে একটা ইলেকট্রন। সেই জন্যই বলা হয় না নাইট্রোজেনকে হাফ ফিল্ড শেল ইলেকট্রন এলিমেন্ট। হাফ ফিল্ড শেল ইলেকট্রন সহজে কেমিক্যাল রিয়াকশন করতে পারে না। যাকগে, সেটা একটা অন্য আলোচনার দিকে চলে যাব। তো এখানে এই যে পরমাণুগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে, তারা এমন ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে যে তারা পরস্পরকে প্রতিমিত করে দেয়। তার ফলে কি হয়, নেট ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যায় 0। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ডাইপোল মোমেন্টের নিজস্ব, অর্থাৎ যেটা সেলফ কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা হচ্ছে 0। হিলিয়াম, নাইট্রোজেন অ্যাট এসটিপি, কপার, ওয়াটার, NaCl, সিলিকন, লেড, বিসমাথ, আরো কিছু আছে,
এই কটা আমি বললাম। এরা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ক্যান বি সলিড, লিকুইড অর গ্যাস। তারা কঠিন হতে পারে, তরল হতে পারে, আবার গ্যাসও হতে পারে। এবার দেখো 2 নম্বর আস্পেক্টসে আমরা চিন্তা করছি। প্রথমে তো নিজের যে ইলেকট্রনগুলো তারা নিজেরা নিজেদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টকে ক্যান্সেল আউট করে দিল। এবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন প্রয়োগ করা হয়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন প্রয়োগ করা হয়, দেয়ার আর 2 এফেক্টস ইন এনি মেটেরিয়াল। যে কোনো উপাদান, সেটা ফেরো, প্যারা, ডায়া, যে কোনো জায়গায় দুটো কাজ হয়। কি না, যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন উপাদানের মধ্যে অর্থাৎ মেটেরিয়ালের মধ্যে যদি কোনো দ্বিমেরু থাকে, তারা কি করে, তারা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন্ড হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তারা অ্যালাইনমেন্ট করে। ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে তারা ধীরে ধীরে রৈখিক সজ্জা প্রাপ্ত হয়। দে গট দ্য লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, আর লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য তাদের ম্যাগনেটিক ফিল্ড বা একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেখানে তৈরি হয়। There is an induced magnetic dipole moment in each atom. এই যে প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হয়। This magnetic field is due to induced dipole always opposes the applied field. কেন না, তার রিজন হচ্ছে লেন্জেস ল। যে কারণে এটা তৈরি হয়েছে, কোন কারণে তৈরি হয়েছে, এক্সটার্নাল ফিল্ডের জন্য। তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা তার কারণ অর্থাৎ ওই এক্সটার্নাল ফিল্ডকে বাধা দেবে। এই লেন্জেস ল, মানে যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যে লেন্জেস ল পড়ে এসেছি, সেই লেন্জেস ল এখানেও অ্যাপ্লাই হচ্ছে। যে যখন এই অ্যাটমের মধ্যে যে ডাইপোল মোমেন্টগুলো তৈরি হবে, ইনডিউস ডাইপোল মোমেন্ট বা আবিষ্ট দ্বিমেরু ভ্রামক, সেগুলো কি করবে, সেগুলো অ্যাকর্ডিং টু লেন্জেস ল তারা কি করবে, যে তারা করবে কি, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করবে। ইট ইজ নট অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের জন্যই যে কাজ করবে তা নয়, এটা কিন্তু যে কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সের জন্য কাজ করবে। এবার দেখো, ফর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, যারা কিনা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, তাদের ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ 0। কারণ এই যে একদম প্রথম পয়েন্টটায় আমরা বলেছিলাম যে এর ইলেকট্রনগুলো এরা এমনভাবে থাকবে যে একে অপরের ডাইপোলকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। তো সুতরাং এদের নিজস্ব কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না। তাহলে যেটা থাকবে সেটা কি থাকবে না, যখন আমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড করেছি, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, তখন ওই যে ওর যে অ্যাটমগুলো থাকবে, ওই অ্যাটমগুলোর মধ্যে একটা ডাইপোল মোমেন্ট ইনডিউসড হবে। তাহলে ইনডিউসড হবে এবং সেই ডাইপোল মোমেন্ট কি করবে, এক্সটার্নাল ফিল্ডকে অপোজ করবে। সেই জন্য বলা হয় এই যে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, কারণ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ইন্ডিভিজুয়াল কোনো ডাইপোল মোমেন্ট তো থাকবে না যে তারা একদম ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে একটা ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করবে, সেটা করার ক্ষমতা নেই। কিন্তু এই অ্যাটমগুলোর মধ্যে একটা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবং ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড কি হবে না, সে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করবে। সেই জন্য বলা হয় যে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ইজ very much weakly repel the applied magnetic field. খুব যে বিরাট কিছু হবে তা নয়। যেমন একটা এক্সপেরিমেন্ট অনেক দিন আগে করা হয়েছিল, যে একটা হর্সশু ম্যাগনেট নিয়ে যদি একটা গোল্ড ফয়েল, পাতলা গোল্ড ফয়েল রাখা হয়, তাহলে দেখা যায় যে গোল্ড ফয়েলটাকে ঝুলিয়ে দিলে এই যে নর্থ সাউথ যেদিকে থাকছে তার সঙ্গে ঠিক লম্বভাবে ওরা থাকে। অর্থাৎ তার মানেটা কি, তার মানে হচ্ছে যে অ্যাপ্লাইড ফিল্ড নর্থ টু সাউথ যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাকে এটা রিপেল করছে, অর্থাৎ সে এটাকে বিকর্ষণ করার চেষ্টা করছে। এবার দেখো প্রপার্টি, ফর ইচ অ্যাটম নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ 0, যেটা আমি বললাম অলরেডি। ইন অ্যাবসেন্স অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, কোনো রকম বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যদি না থাকে, তাহলে নিজেদের মধ্যে কোনো রকম ম্যাগনেট তৈরি হয় না। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো
নিজেদের মধ্যে কোনো রকম কোনো ইচ্ছাই নেই নিজেদের যে তাদের ভালো ম্যাগনেটিক সাবস্টেন্স হতে হবে। দে আর উইকলি রিপেলড বাই দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করে ফেলেছি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি চৌম্বক প্রবণতা নেগেটিভ। যেমন ধরো পটাশিয়ামের জন্য এর ভ্যালুটা হচ্ছে -3.8 × 10⁻⁻6, নাইট্রোজেনের জন্য এর ভ্যালু হচ্ছে -5 × 10⁻⁻6। আর ফর সুপার কন্ডাক্টর, তোমরা জানো সুপার কন্ডাক্টরের আইডিয়া এখন অনেকেরই আছে, কারণ এখন চারদিকে তাকালেই চিপময় আমাদের জীবন, সেই জন্য সুপার কন্ডাক্টর কথাটা আমাদের সঙ্গে যথেষ্ট ফ্যামিলিয়ার। এই সুপার কন্ডাক্টর যে তৈরি করা হয় তার ক্ষেত্রে কিন্তু যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সেটা নেগেটিভ হয়। এগুলো মনে রাখার মানে এগুলো মেমোরাইজ করার খুব একটা দরকার নেই, তবে কনসেপ্টটা এই যে মেমোরাইজটা এটা করতে হয় যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নেগেটিভ, তবে কার কত এটাও তোমাদের একটা ধারণা দিলাম, এটা মেমোরাইজ করার কোনো ব্যাপার নেই। রিলেটিভ পারমিয়াবিলিটি স্লাইটলি গ্রেটার দ্যান 1, মানে যে রিলেটিভ পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা এটা একের থেকে সামান্য বড়। ইন এ নন ইউনিফর্ম ফিল্ড, দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন এ নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অসম চৌম্বক ক্ষেত্রে, দে উইল মুভ ফ্রম স্ট্রঙ্গার টু উইকার রিজিয়ন ইন দ্য ফিল্ড। মানে একটা ম্যাগনেটিক ফিল্ড এটা নন ইউনিফর্ম, সেখানে তোমার ধরো একটা রিজিয়ন আছে সেটা হচ্ছে উইকার, একটা রিজিয়ন আছে সেটা হচ্ছে স্ট্রঙ্গার। তাহলে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কি করবে? সবাই যা করে আর কি, সবাই মানে মানুষও তাই করে, মানুষও দুর্বল থেকে সবলের দিকে চলে যায়, কিন্তু ডায়াম্যাগনেট একদম উল্টো ব্যাপার, সে সবল থেকে দুর্বলের দিকে আসে, অর্থাৎ শক্তিশালী অংশ থেকে দুর্বল অংশে আসে। এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের এটা কিন্তু একটা ইউনিক প্রপার্টি যেটা আর কারুর নেই। আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস অর্থাৎ চৌম্বক বলরেখাগুলো ওই ডায়াম্যাগনেট থাকলেই ওরা দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের যে লুপগুলো আছে তারা দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার প্যারাম্যাগনেট মানে মধ্যবর্তী চৌম্বক পদার্থ, পরাচৌম্বক পদার্থ। In this substance, the net magnetic moment of all electrons in an atom do not add up to 0. মানে যেটা ডায়াম্যাগনেটে কি করছিল, যে একটা ইলেকট্রন যে ডাইপোল মোমেন্ট তৈরি করছিল সেটা পাশের ইলেকট্রনটা গিয়ে তার নিউট্রালাইজ করে দিচ্ছিল, তাহলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট নন জিরো হয়ে যাচ্ছিল। এখানে এটা জিরো হবে না, এখানে এটা নন জিরো। সো ইচ অ্যাটম হ্যাজ সাম নেট ম্যাগনেটিক মোমেন্ট, সেজন্য প্রত্যেকটা পরমাণুর কিছুটা পরিমাণ চৌম্বক ভ্রামক থেকে যাবে। সো দেয়ার আর ম্যাগনেটিক ডাইপোলস ইন দ্য প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, এই জন্য পরাচৌম্বক পদার্থের মধ্যে কিছু পারমাণবিক দ্বিমেরু থাকে। বাট ইন অ্যাবসেন্স অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু ওই যখন ম্যাগনেটিক ফিল্ড থাকে না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকে না, তখন নেট ম্যাগনেটিক মোমেন্ট of any small volume of paramagnetic substance is still zero, as magnetic dipoles are randomly aligned and net moment is zero. মানে এটা অনেকটা সেই রকম ক্লাসরুমের মতো, যে ছেলেগুলো পড়াশোনা করে কিন্তু যখন ক্লাসের টিচার না থাকে তখন তারা ওই বিভিন্ন জায়গায় দঙ্গল বেঁধে গল্প করে, তাহলে আলটিমেট পড়াশোনাটা আর হলো না। একদল ছিল তারা পড়াশোনাই করতো না, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, তারা দিন টিচার থাকুক চাই না থাকুক তারা ওই গল্প করে আনন্দ করে জীবন কাটিয়ে দিচ্ছে। কিন্তু তাদের থেকে এদের অবস্থা বেটার, এরা পড়াশোনা করতে চায়, কিন্তু যখনই ক্লাস থেকে টিচার বেরিয়ে গেল তখন এরা বিভিন্ন ক্লাস্টার ফর্ম করে নিল, ক্লাস্টার ফর্ম করে ওই যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিল, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিয়ে তারা গল্প গাছা করতে আরম্ভ করলো। তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে তাহলে তারা কি করে, তারা র্যান্ডম অ্যালাইনমেন্ট লাভ করে এবং তার ফলে তাদের এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা কমে যায়, মানে একদম অলমোস্ট জিরোই হয়ে যায়। কিন্তু on applying external field, the atomic dipole are arranged with the field. ওই তো ক্লাসে টিচার ঢুকে গেল আর ছেলেপুলেরা সঙ্গে সঙ্গে দেখে যে যার নিজের মতো জায়গায় চলে এলো।
তো চলে এলেই কি হবে, পড়াশোনা আরম্ভ করবে। তো পড়াশোনা আরম্ভ করলে কি হবে, যে ম্যাগনেটিক মোমেন্ট বিকাম নন জিরো। তাহলে অ্যালাইনমেন্ট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং ফিল্ড অ্যান্ড ডিক্রিজিং টেম্পারেচার। যখন এই অ্যালাইনমেন্টটা বাড়বে কখন, যখন ফিল্ড তুমি বাড়িয়ে দেবে এবং টেম্পারেচার যখন কমিয়ে দেবে। কারণ টেম্পারেচার বাড়ালে কি হয়, ওই যারা মলিকিউলগুলো রয়েছে এই মলিকিউলগুলোর মধ্যে ডিস্টার্ব হয় এবং তারা কি করে না, তারা আবার র্যান্ডাম স্যাম্পলিং এর দিকে বা র্যান্ডাম অ্যালাইনমেন্টের দিকে পালিয়ে যায়। তো যখনই আমরা কি করব, যে অ্যাপ্লাইড ফিল্ড বাড়াবো, অবভিয়াসলি অ্যাপ্লাইড ফিল্ড বাড়াবো এবং টেম্পারেচারটাকে কমাবো, তাহলে দেখব যে তারা দারুণভাবে অ্যালাইনমেন্ট করে আছে। তবে এই যে ইনডিউসড ডাইপোল মোমেন্ট থাকে প্যারাম্যাগনেটে যে থাকে, তারা খুব বড় আকারের হয় না, তাদের অনেক বিরাট কিছু মান থাকে না, তাদের ভ্যালু থাকে, that is okay, that is positive value, but the magnitude is very low. তাহলে আমরা কি দেখলাম, প্যারাম্যাগনেটে কি হচ্ছে, প্যারাম্যাগনেটেই যদি ইলেকট্রনগুলোকে নিজেদের খাতে ছেড়ে দেওয়া হয়, যে ইলেকট্রনগুলো রেসপন্সিবল তারা একেবারে নন জিরো করে না, যেটা ডায়াম্যাগনেটে করে, যে একটা ইলেকট্রনের ম্যাগনেটিক মুভমেন্ট আর একটা ইলেকট্রনের ম্যাগনেটিক মুভমেন্টকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করে, সো টোটাল ডাইপোল মোমেন্ট উইল বি জিরো। কিন্তু এক্ষেত্রে টোটাল ডাইপোল মোমেন্ট হচ্ছে নন জিরো। কিন্তু যদি অ্যাপ্লাইড ফিল্ড না থাকে তাহলে কি হয়, যে এই যে অ্যাটমগুলো রয়েছে এই অ্যাটমগুলো র্যান্ডাম স্যাম্পলিংয়ে চলে যায়, র্যান্ডাম অ্যালাইনমেন্টে চলে যায়। সো অ্যাজ এ রেজাল্ট মানে গোটা ক্ষেত্রে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড থাকে না। আর যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় এবং অবভিয়াসলি টেম্পারেচার কমানো হয়, তখন তার মধ্যে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করে। এদের মধ্যে এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, CuCl2, CuSO4, কপার সালফেট। এর সঙ্গে জলের মলিকিউল থাকলে ব্লু ভিট্রিয়ল তৈরি হয়, কিন্তু ব্লু ভিট্রিয়লের মধ্যে কিন্তু কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না। তার মধ্যে থেকে যদি ক্রিস্টালাইন ওয়াটারটাকে তোমরা ইভাপোরেট করে নাও, ইফ উই ইভাপোরেট দ্য ক্রিস্টালাইন ওয়াটার ফ্রম কপার সালফেট, তবে কিন্তু তার ম্যাগনেটিক প্রপার্টিটা ডেভেলপ করে। এবার চলো এর প্রপার্টি নিয়ে আলোচনা করি। There are dipole moments in paramagnetic substance. বললামই সেটা, যে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ডাইপোল মোমেন্ট আছে। They are very weakly attracted by the external magnetic field, কারণ ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকলেও তারা যে সবসময় পুরো অ্যালাইনমেন্টটা কমপ্লিট করে ফেলেছে এটা হয় না, কিছু অ্যালাইনমেন্ট স্টিল পেন্ডিং থাকে। সেই জন্য তারা যে খুব স্ট্রংলি অ্যাট্রাক্টেড হবে তা নয়, তারা মোটামুটি ঠিকঠাক, একদম রিপেল করবে না সেটা ঠিক আছে ডায়াম্যাগনেটের মতো, আবার একদম ম্যাগনেট দেখলেই ঝাঁপিয়ে পড়বে এরকমও হবে না, খানিকটা ওই মাঝামাঝি জায়গায় থাকবে। সাসেপ্টিবিলিটি ইজ ভেরি স্মল বাট পজিটিভ। আগেরটায় যেমন একদম নেগেটিভ ছিল, এখানে পজিটিভ বাট ভেরি স্মল। দেখো 2.3, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2.3 × 10⁻⁵, অক্সিজেনের ক্ষেত্রে 2.1 × 10⁻⁵, sorry. The relative permeability is slightly greater than 1. ওখানে কি ছিল, ওখানে ছিল যে এরা slightly less than 1 কিন্তু পজিটিভ, কিন্তু এখানে হচ্ছে পজিটিভ and slightly greater than 1, মানে একের থেকে সামান্য বেশি। ইন নন ম্যাগনেটিক ফিল্ড, ওই যেটা বলেছিলাম, দে মুভ ফ্রম উইকার রিজিয়ন টু দ্য স্ট্রঙ্গার রিজিয়ন। দেখো এ কিন্তু ঠিকঠাক চলে এসছে, এ উইক থেকে স্ট্রং এ যায়। ডায়াতে যেটা আমরা বলেছিলাম, ডায়া ছিল কোথা থেকে কোথায় যায়, স্ট্রং থেকে উইকে যায়, কিন্তু এ ঠিক আছে, এ নর্মাল পজিশন মানে ঠিকঠাক ভাবে আবার চলে আসে, যে এ উইক থেকে স্ট্রং এর দিকে যায়। Magnetic lines of force become more dense for paramagnetic substance. Diamagnetism তারা ওই লাইন্স অফ ফোর্স গুলো পালিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কম্পারেটিভলি তারা ওই সাবস্টেন্সের মধ্যে ঢোকার চেষ্টা করে। এক্সপেরিমেন্টালি ইট ইজ অবজার্ভ, পরীক্ষা থেকে এটা দেখা যায় যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। অর্থাৎ যদি তুমি মনে করো যে
টেম্পারেচার বাড়িয়ে দেবে, টেম্পারেচার ইনক্রিজ করবে, তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করো তাহলে তার ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু ধীরে 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 নষ্ট হয়ে যাবে। সো ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। কুরি একটা ল এস্টাবলিশ করেছিলেন, বলেছিলেন ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন ইকুয়াল টু সি B0/T। তো এটাকে যখন এটা আই এর জায়গায় KH বসানো হলো, B0 জায়গায় μH বসানো হলো, এটা ডিডাকশন তোমাদের লাগে না, এই ফরম্যাটটা তোমরা মনে রাখবে যে K প্রপোর্শনাল টু 1/K, দ্যাট ইজ enough for you. K equal to C μ0/T, এটাকে কুরি ল বলা হয়। কুরি লয়ে দেখতে পাচ্ছ যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এটা এখন তোমরা আমায় প্রশ্ন করতে পারো বা তোমরা নিজেরাই তোমাদের মধ্যে একটা ডাউট আসতে পারে যে আমরা বলছি ইনভার্স আর আঁকছি আমরা একটা স্ট্রেট লাইন, হাউ ইজ ইট পসিবল? অ্যাকচুয়ালি এটার ডিপেন্ডেন্সটা এতই দুর্বল যে এটা একটা কার্ভ হয়, মানে ম্যাথমেটিক্যালি ইট শুড বি এ কার্ভ, বাট এই জিনিসটার স্টিফনেস এতই বেশি হয় যে এটা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো বিহেভ করে। সেই জন্য আমরা এই গ্রাফটাকে স্ট্রেট লাইন হচ্ছে। যদি তুমি ম্যাথমেটিক্যালি জিজ্ঞেস করো, ওকে ম্যাথমেটিক্যালি ইনভার্স গ্রাফ কখনোই স্ট্রেট হতে পারে না, ইনভার্স গ্রাফ কি করে স্ট্রেট হবে? ইনভার্স গ্রাফ তো তাহলে x প্রপোর্শনাল টু 1/y বাই y প্রপোর্শনাল টু 1/x কি একটা স্ট্রেট লাইন হবে? না। নেগেটিভ ডিক্লারেশন একটা স্ট্রেট লাইন? না, এটা হয় না। কিন্তু এই গ্রাফটা এতটাই স্টিফার যে দ্যাট বিহেভস অ্যাজ এ স্ট্রেট লাইন। Okay, for after saturation this law is not valid. Saturation মানে বলতে কি বোঝানো হচ্ছে? Saturation মানে বোঝানো হচ্ছে যে যখন চুম্বকের অণুগুলো all the molecules are linearly arranged মানে ওর যতটা ক্ষমতা, প্যারাম্যাগনেট মানেই যে সবাই একসঙ্গে লিনিয়ারলি অ্যারেঞ্জড হয়ে যাবে তা নয়, ওর যতটা ক্ষমতা সেই ক্ষমতা অনুসারে ওরা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু কুরির লটা আর ভ্যালিড হবে না। সেই জন্য কুরির ল এর একটা লিমিটেশন থাকে, কুরির ল কখনো ম্যাগনেটিক স্যাচুরেশনের পরে আর ভ্যালিড থাকে না। দেখো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, ইট ইজ অয়স্চুম্বক পদার্থ। এটা সামথিং লাইক গুড বয়েজ অর গুড গার্লস অফ দ্য ক্লাস, মানে একদম বেস্ট অফ দ্য লট। There are atomic magnetic dipole moment in the ferromagnetic material just like paramagnetic material, যে ওর মধ্যেও ওই যে যেটা প্যারাম্যাগনেটে ছিল, প্যারাম্যাগনেটের ক্ষেত্রেও যে ইলেকট্রনগুলো একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করেছিল, ফেরোতেও সেটা তৈরি করবে। তবে বুঝতেই পারছো যে প্যারাতে তার যতটা এফেক্ট থাকবে, ফেরোতে তার থেকে অনেক বেশি এফেক্ট থাকবে। ইন ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দ্য অ্যাটমিক ডাইপোল ইন্টারাক্ট উইথ ইচ আদার ইন সাচ এ ওয়ে দ্যাট দে স্পন্টেনিয়াসলি অ্যালাইন দেমসেলফ ইন দ্য সেম ডিরেকশন ইন স্মল ভলিউম, দ্যাট ইজ উইথ দ্য ডোমেন। এইটাই প্যারার সঙ্গে ফেরোর তফাৎ। ক্লাসে টিচার চলে গেছিল, ছেলে মেয়েগুলো সব র্যান্ডামলি বসে পড়েছিল, কিন্তু এখানে স্টুডেন্টরা এতটাই ভালো, তোমাদের মতো এতটাই ভালো যে টিচার চলে গেলেও যে যার মতো জায়গায় বসে বসে যে যার নিজের পড়াশোনা বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে পড়াশোনা করতে থাকে। মানে তাদের নিজেদের মধ্যেই একটা আগ্রহ থাকে যে they are very much spontaneous, so align themselves in same direction in small volumes of the domain. ডোমেনের মধ্যে তারা নিজেদের অ্যালাইনমেন্ট করে রাখে। প্যারার ক্ষেত্রে যেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে বা টেম্পারেচার কমালে হতো, এটা কিন্তু সেসব করার কোনো প্রয়োজন হয় না, নিজেরাই নিজেদের মধ্যে অ্যালাইন করে রাখে। তার ফলে যখন এই ঘটনাটা হয় তখন কি হয় না, যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হয় তখন ডোমেন অ্যালাইন অলরেডি, তারা তো অলরেডি অ্যালাইনড হয়েছে। তাহলে যখন এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই হয় তখন দে আর গ্রো ইন সাইজ, মানে হচ্ছে দে আর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট। তার মানে তাদের মধ্যে যতটুকু ওই অ্যালাইনমেন্টের ডিফারেন্স ছিল সেই বেশিরভাগটাই তো তারা করে ফেলেছিল, আর যতটুকু ডিফারেন্স ছিল ততটুকু ডিফারেন্সও এই অ্যাপ্লাইড ফিল্ড দিলে হয়ে যায়। তার ফলে দে আর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড।
Properties: they are strongly attracted by the external magnetic field. Susceptibility is very high and positive, এখানে প্রবণতার মান উচ্চ আর ধনাত্মক। Relative permeability is very much greater than 1, একের থেকে অনেক বেশি হয়। In non-uniform magnetic field they move from weaker region to the stronger region, দুর্বল অংশ থেকে শক্তিশালী অংশে যায়। এটা প্যারাও যেত, কিন্তু এরা দৌড়ে দৌড়ে চলে যাবে। আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আর ভেরি মাচ ডেন্স ইন দ্য সাবস্টেন্স, প্যারাতেও ছিল কিন্তু এখানে আরো ডেন্স হবে। অন রিমুভাল অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইট সাম প্রপার্টি রিমেন্স, দে আর সাম প্রপার্টি রিমেন্স, সো দে আর কল পার্মানেন্ট ম্যাগনেট। যেমন অ্যালনিকো, তার মানে পার্মানেন্ট ম্যাগনেট হলে ওই যে হিস্টেরিসিস লুপটা আমি বলেছিলাম, হিস্টেরিসিস লুপটা একটু ফ্যাটি হবে, বাট some cases the magnetic property disappear, যেমন এরা হচ্ছে সফট আয়রন, যে এরা টেম্পোরারি ম্যাগনেট তৈরি করতে লাগানো হয়। at high temperature ferromagnetic substance becomes paramagnetic substance, অত্যন্ত উচ্চ উষ্ণতায় ফেরোম্যাগনেটের যে ধর্মটা, সেই ধর্মটা খানিকটা ডিপ ডাউন হয়। এই যে টেম্পারেচারে এটা ডিপ ডাউন হয়, কারণ তখন কি হয়, তখন ওই টেম্পারেচার তো কমাতে হয়, টেম্পারেচার বাড়ালে ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যায়। টেম্পারেচার যখন বাড়ানো হয় তখন কি হলো, ডোমেন স্ট্রাকচারগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এই টেম্পারেচারটাকে আমরা বলি কুরি টেম্পারেচার বা কুরি উষ্ণতা। ফর আয়রনের ক্ষেত্রে এটার টেম্পারেচার হচ্ছে 1043 কেলভিন, মানে যথেষ্টই বেশি। দ্য সাসেপ্টিবিলিটি অফ এ ferromagnetic substance is complex type, একটুখানি জটিল টাইপে থাকে, যে K equal to C divided by T minus TC। এই যে TC হচ্ছে, T হচ্ছে টেম্পারেচার আর TC হচ্ছে কুরি টেম্পারেচার। এই জন্য এর গ্রাফটা দেখো সামথিং কমপ্লিকেটেড গ্রাফ হয়। আর এখানে টি গ্রেটার দ্যান টিসি হয়। অবশ্যই যদি টিসি বড় হয়ে যায়, অর্থাৎ কুড়ি টেম্পারেচারের থেকে টেম্পারেচার যদি কমে যায়, তাহলে কি হবে? তাহলে কুড়ি টেম্পারেচার হলে তার ফেরোম্যাগনেট থাকবে না, ফেরোম্যাগনেটের প্রপার্টি ডিস্ট্রয় হবে, সেখানে প্যারাম্যাগনেটের প্রপার্টি ডমিনেট করবে। সুতরাং সেখানে আবার কুড়ি ল কিন্তু ভ্যালিড হবে না। তাহলে ফেরোম্যাগনেটের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে, রিটেনটিভিটি, কোরিসিভিটি, এই জিনিসগুলো অন্য কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সের থাকে না, এদের থাকে। আর একটা ডেফিনেট কুড়ি পয়েন্ট এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের থাকে, সেটা প্যারা বা ডায়ার কিন্তু থাকে না। চলো আমরা এবার কিছু ছোটখাটো সমস্যার সমাধান করি। এটা যেমন ধরো ম্যাগনেটিক সাবস্টেন্স, ম্যাগনেটিজম in a substance is caused by, ধরো তোমাকে দিয়েছে orbital motion of electron only, spin motion of electron only, due to spin and orbital motion of the electron both, আর হিডেন ম্যাগনেট বাদ দাও, এর গল্প কিছু নেই। ডিউ টু স্পিন অ্যান্ড অরবাইটাল মোশন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরবাইটাল মোশন অফ ইলেকট্রন, কারণ অরবাইটাল মোশন হলেই সেখান থেকে অ্যাজিমুথাল আসে, অ্যাজিমুথাল থেকে সেখানে ম্যাগনেট আসে, ম্যাগনেট থেকে সেখানে স্পিন আসে। স্পিন আলাদা করে কিন্তু কখনোই কোনো ম্যাগনেটিক প্রপার্টি করতে পারে না। আর স্পিনও হবে আবার অরবাইটাল মোশনও হবে তা নয়, এই অরবাইটাল মোশনই যত কিছু কাজ করে। অরবাইটাল থেকে অ্যাজিমুথাল, অরবাইটাল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাদের মূল যে এই যে ম্যাগনেটিজম, তার জন্য রেসপন্সিবল কে? অরবাইটাল মোশন অফ ইলেকট্রন। In a place perpendicular to the magnetic meridian, the angle of dip needle, ওই যে বললাম যে মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ানে একটা ডিপ নিডল কিরম ভাবে থাকবে? ভার্টিক্যাল থাকবে। পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান, পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেট, চৌম্বক মধ্যতলের সঙ্গে লম্বভাবে যদি কোনো একটা তল থাকে, তাহলে অবভিয়াসলি সেখানে ভার্টিক্যাল থাকবে, কারণ অনেকটা ওই পোলের মতো। If horizontal and vertical component of Earth's magnetic field are equal at a certain place, the angle of dip, এটা তো আমরা অলরেডি করেছি, এটা হচ্ছে 45 ডিগ্রি, কারণ ভার্টিক্যাল কম্পোনেন্ট V equal to I sin theta, H equal to I cos theta, তাহলে এই দুটো ইকুয়াল, এবং
for a particular value of theta, sin theta and cos theta are equal and the theta will be 45 degree. The angle of dip at a place is 37 degree. The vertical component of Earth's magnetic field বলে দিয়েছে আমাদের 6 into 10 to the power minus 5 Tesla আর Earth's magnetic field at that place আর tan 37 degree equal to 3/4 বলে দিয়েছে। তাহলে V equal to I sin theta, V এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। We have to put the proper value in proper place. V we have to put the value I and sin theta as sin theta is 37 degree. Sin theta is 37. If tan 37 is 3/4, then sin 37 is 3/5. This is very important for competitive examination. These three value you have to remember. For sin 37 3/4, sin 37 3/5, cos 37 4/5, and tan 37 is 3/4. You can write in your spare copy, and just remember this 35 and 53, these two are complementary angle. These two are very much used in competitive exam. Okay. At a certain place, the horizontal component of Earth's magnetic field is 1/√3 times of the vertical component. মানে horizontalটা 1/√3 times of the vertical component. Angle of dip. তাহলে obviously horizontal 1/√3 of vertical, তার মানে h cos theta equal to 1/√3 h sin theta. So sin theta by cos theta equal to √3. So tan theta √3, theta equal to 60 degree. দেখো এখানে প্রথমে যেটা বলা আছে, প্রথম প্রশ্নটায় the relative permeability of a material of a medium is 500. What is the magnetic susceptibility? A simple formula, K equal to Km equal to mu r minus 1. তাহলে mu r minus 1 মানে mu r হচ্ছে 500 minus 1 equal to 499. পরের অঙ্কটায় বলা আছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ এ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স অ্যাট -80 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে 0.0085 when its value, what will be its value when temperature is -180 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এখানে ফার্স্ট কেসে কাই বা কে যাই বলো 0.0085, টেম্পারেচার -80 কেলভিনে কনভার্ট করলাম, T2 টাকেও কেলভিনে কনভার্ট করলাম। যেহেতু কাই এম মানে সাসেপ্টিবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার, তো কাই M2 বাই কাই M1 ইকুয়াল টু T1 T2। তাহলে কাই M2 ভ্যালু পুট আপ করলাম, করার পর হলো 0.017, দ্যাট ইজ অপশন সি। পরের প্রশ্নটা কি বলা হয়েছে, এ মেটেরিয়াল হ্যাজ এ পারমিয়াবিলিটি অফ 0.1 Henry per meter when the magnetic intensity is 70 ampere meter. What will be the magnetic induction inside the material? Obviously magnetic induction মানে হচ্ছে μ0 into h। এখন μ0 এখানে বলে দিয়েছে permeability 0.h আর intensity, magnetic intensity যেটা সেটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। একে 70 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 7 টেসলা, মানে এই অঙ্কটা, এই অপশন এ। দেখো এটা একটা আর্থ ম্যাগনেটিজমের অঙ্ক। θ1 and θ2 are the apparent angle of dips observed in two vertical planes at right angle to each other. Then the true angle of dip theta is given by which equation? দেখো একটা যে ম্যাগনেটিক মেরিডিয়ান তার সঙ্গে দুটো প্লেন আছে, and these two planes are mutually perpendicular, মানে এই একটা প্লেন মনে করো, এর সঙ্গে এই একটা প্লেন মনে করো, মানে দুটো প্লেন আছে, এই একটা এই একটা, এর মাঝখানে কোথাও একটা দুটো প্লেন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাদের মাঝামাঝি কোথাও একটা রয়েছে
ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে একজন যদি অ্যাঙ্গেল করে থিটা, আরেকজনের সঙ্গে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কি করছি, ইন ম্যাগনেটিক মেরিডিয়ান ট্যান থিটা ইকুয়াল টু ভার্টিক্যাল কম্পোনেন্ট বাই হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে কট থিটা হরাইজন্টাল কম্পোনেন্ট বাই ভার্টিক্যাল কম্পোনেন্ট। ইন দ্য ফার্স্ট প্লেন, প্রথম প্লেনে VH ড্যাশটা পাল্টাবে, কিন্তু এইটা ভি ভার্টিক্যাল কম্পোনেন্ট সে আনচেঞ্জ থাকবে। সেকেন্ড প্লেসে ওই হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সাইন থিটা। ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেম থাকবে। তাহলে অবভিয়াসলি এখানে যেমন কট থিটা হবে, এটা হয়ে যাবে cot theta 1, cot theta 2। অবভিয়াসলি এর স্কোয়ার করলে একটা cos স্কোয়ার থিটা, একটা সাইন স্কোয়ার থিটা, তার মানে BH বাই ভি আসবে। তাহলে অবভিয়াসলি সেটা cot স্কোয়ার থিটা আসবে। তোমরা এটা এই অঙ্কটা একটু ইলাবোরেটলি করার চেষ্টা করো, আমি একটা হিন্ট দিয়ে দিয়েছি, তোমরা এটা চেষ্টা করো এবং প্রচুর অঙ্ক, প্রচুর MCQ কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো। অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আমি চেষ্টা করব যতটা পারবো সাহায্য করার। আপাতত এখানে গুড বাই, আবার দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে। থ্যাংক ইউ।